আমি পদ্মজা লিখেছেন এলমা বেহরোজ। 23তম পর্বে আমি আপনাদের সাথে প্রতিবারের মতোই মোহাম্মদ আব্দুল কাদের রাকিব। রাতের অন্ধকারে চারদিক নিস্তব্ধতায় ঢেকে গেছে। শাহানা ঘুমাতে চেষ্টা করছে, পারছে না। মৃদুলের অনিচ্ছাকৃত আঘাতে ফুলে ওঠা ডান বাহু হাড়ে তীব্র যন্ত্রণা, হাত নাড়ানোর দায়। শাহানা মৃদুস্বরে কাতরাচ্ছে, ও আল্লাহ, এত বেদনা কারে দিস? কমাইয়া দাও গো আল্লাহ, কমাইয়া দাও। ঘুমের ঘোরে শিরিন অজান্তেই শাহানার হাতের উপর চাপ দিয়ে ফেলল। যন্ত্রণায় শাহানা আল্লাহ গো বলে চিৎকার করতেই ভেঙে গেল শিরিনের ঘুম। চমকে উঠে বসে হাত ধরতে যেতেই শাহানা আর্তনাদ করে বললেন, আমারে সুবি না ডাইনি, ডাইনি কোনাঙ্কার, আমারে মাইরা ফেলছে। শিরিন অপরাধী স্বরে বলল, আমি দেখছি না আপা, তুই কথা কইবি না। শাহানার চোখ মুখ কোচকানো, সে প্রচণ্ড রেগে আছে। ধীরে ধীরে বিছানা থেকে নামলো। শিরিন প্রশ্ন করল, কই যাও? শাহানা আগের স্বরে বলল, মুততে যাই। শাহানার দমক খেয়ে শিরিন আর কোনো কথাই বলল না, নীরবে অন্যদিকে ফিরে শুয়ে পড়ল। শাহানা যখন টয়লেটে যাচ্ছিল তখন অন্দরমহলের ফাঁক দিয়ে আসা জ্যোৎস্নার আলোয় একটা পুরুষ মূর্তিকে হাঁটতে দেখে ভয় পেয়ে গেল। পুরুষটি শাহানাকে দেখে থমকে দাঁড়ালো। এগিয়ে আসতেই শাহানা কম্পিত কণ্ঠে জিজ্ঞাসা করল, কেলা তুমি? মৃদুলের মুখে স্পষ্ট হয়ে উঠল। সে হেসে বলল, আফা আমি। চরমে উঠল শাহানার রাগ। সে চোখ পাকিয়ে বলল, শয়তানের বাচ্চা, তুই আমার সামনে আইবি না, লুলা বানাইয়া দিছস আমারে। মৃদুল করুণ স্বরে বলল, সডুবাইয়ের লগে এমন করবা? আমি তো তোমারে দেখি নাই, ইচ্ছে কইরা মারি নাই। এই তুই যা, সামনে থেকে যা। বিড়বিড় করতে করতে টয়লেটের দিকে চলে গেল শাহানা। মৃদুল ঠোঁট উল্টে শাহানার যাওয়া দেখল, তারপর তাকালো শিরির দিকে। তার মনের অস্থিরতা রাতের আকাশে ছড়িয়ে পড়ার তারার মতো গুম চোখ থেকে পালিয়েছে অনেক আগেই। পূর্ণার স্মৃতি তার মনে বারবার ঘুরপাক খাচ্ছে। চাঁদের আলোয় নিজেকে ভাসিয়ে দিয়ে মেয়েটার সঙ্গে কথা বলার আকাঙ্ক্ষা জেগে উঠেছে মনে। বুকের মধ্যে অজানা বেদনা। আজ রাতে পূর্ণার অনুপস্থিতি তার কাছে আরো তীব্র মনে হচ্ছে। শূন্যতার অনুভূতি গ্রাস করছে তার হৃদয়কে। আত্মা হয়ে উঠেছে অস্থির। বুকে ফু দিয়ে মৃদুল নিজেকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলো। তারপর সে 3য় তলায় উঠে এলো। সেখানে পূর্ণা আছে। শেষ সিঁড়িতে দাঁড়াতেই হৃদয়ের স্পন্দন ঢাকের শব্দের মতো তার কানে বাজতে লাগলো। নিঃশব্দে দাঁড়িয়ে রইল মৃদুল। তারপর সে কবুতরের ডাক ডাকলো। এই গোপন সংকেত শুধু পূর্ণা আর মৃদুলের পরিবারই জানে। মৃদুলের আশা ছিল পূর্ণা যদি জেগে থাকে তবে সে এই ডাক চিনতে পারবে এবং সাড়া দেবে। তার অপেক্ষায় ব্যর্থ হলো। পূর্ণার কোনো সাড়া পাওয়া গেল না। মৃদুল ভাবলো হয়তো পূর্ণা ঘুমে, তাই সে আর অপেক্ষা না করে পা বাড়ালো ফিরে যেতে। হঠাৎ দরজা খোলার শব্দ থমকে দাঁড়ালো সে। পিছনে তাকিয়ে গিয়েও থেমে গেল, পাছে পদ্ধতি না বাড়িয়ে আসে। দ্রুত পালানোর চেষ্টা করতেই পূর্ণা কণ্ঠস্বর ভেসে এলো, দাঁড়ান। ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো মৃদুল। সাদা পটভূমিতে নীল সুতোর নকশিকাঁথা গায়ে জড়িয়ে দাঁড়িয়ে আছে পূর্ণা। মৃদুলের অপেক্ষা সার্থক হয়েছে, কিন্তু তার নিঃশ্বাস রুদ্ধ হয়ে এসেছে। একই সঙ্গে অস্বস্তি আর আনন্দ দ্বন্দ্ব তার মনে। পূর্ণার কাছে এসে প্রস্তাব দিল, ছাদে চলুন, সেখানে কথা বলবো। দুজনে নীরবে উঠে গেল ছাদে। সেখানে পা দেওয়ার মাত্রই রাতের নিস্তব্ধতা ও প্রকৃতির অপরূপ সৌন্দর্য তাদের আচ্ছন্ন করে ফেলল। আকাশ জুড়ে বিশাল পূর্ণিমার চাঁদ। মুগ্ধ দৃষ্টিতে দুজনেই তাকিয়ে রইল চাঁদের দিকে। রাতের এই অপার্থিব সৌন্দর্য তাদের মনে প্রেমের রং চড়িয়ে দিল। ধীরে ধীরে মৃদুল পূর্ণার দিকে তাকালো। পূর্ণ চোখ ফেরালো তার দিকে। চোখাচোখি হতেই দুজনের ঠোঁট ফুটে উঠল মৃদু হাসি, যেন চাঁদের আলোয় ভেসে আসা দুটি তারার মিলন হচ্ছে। মৃদুল প্রশ্ন করল, ঘুমাও নাই? না, ঘুম আসছিল না। এখন একটু ভালো লাগতেছে? ভাবি ঘুমে। কিছু কইছে? পূর্ণা মুখ বার করে বলল, না। অনেকবার প্রশ্ন করছি ভাইয়ের সাথে কি হয়েছে, মুখে গলায় কিসের দাগ। আপা উত্তর দেয়নি। মুখের উপর কথা বলার সাহসও হয়নি। মৃদুল দীর্ঘশ্বাস ছেড়ে বলল, কিছু একটা তো হইছে। আমি ঘুমের বান ধরেছিলাম, তখন শুনি আফা কাঁদছে। আফার কিসের কষ্ট না জানা অবধি আমি শান্তি পাবো না। আমির ভাইয়ের লগে কিছু হইছে, ভাইয়ার দেখা পাইলেই হইতো।
একটু থেমে তারপর আবার বলল, কাল লিখন ভাইয়ের খবর এনে দিতে পারবেন? পারবো, চিন্তা কইরো না, লিখন ভাইয়ের ঠিক হইয়া যাইব। নীরবে চাঁদের দিকে তাকিয়ে রইল পূর্ণা। মৃদুল নিস্তব্ধতা ভেঙ্গে জিজ্ঞাসা করল, রাইতের আকাশ তোমার কেমন লাগে? খুব ভালো লাগে। আমার মা, আপা, প্রেমা সবাই জ্যোৎস্না রাতে পছন্দ করে। আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে এই রূপালী রাতের সঙ্গে। আপনার কেমন লাগে? মৃদু হেসে বলল, রাতের আকাশে কোনোদিন আমার দেখা ইচ্ছা হয় নাই। এমনই রাইতে বাইর হইতাম, আকাশ দেখার লাইগা বার হইতাম না। প্রথম তোমার সঙ্গে দেখতে আইলাম। পূর্ণা মৃদুলের দিকে তাকিয়ে আবার চাঁদের দিকে ফিরে বলল, এত সুন্দর মানুষের পাশে আমার মতো কালো মানুষের দেখে চাঁদ কি লজ্জা পাচ্ছে না? মৃদুল তৎক্ষণাৎ উত্তর দিল, চাঁদের কিসের এত দেমাগ যে পূর্ণার গায়ের রং নিয়ে লজ্জা পাইব? পূর্ণা ঠোঁটে কামড়ে হাসি চাপার চেষ্টা করল। জ্যোৎস্নার সৌন্দর্য তার কাছে নতুন নয়, কিন্তু আজকের রাতটি যেন অন্য মাত্রায় পেয়েছে। এক অলৌকিক অনুভূতি তার সমস্ত সত্তায় ছড়িয়ে পড়েছে। মৃদুল প্রস্তাব দিল, চলো বৈশা কথা বলি। কোথায় বসবো? চাঁদ তো কুয়াশায় ভেজা। পূর্ণা উত্তর দিল। হঠাৎ মৃদুল তার লুঙ্গি খুলল, যা দেখে পূর্ণা প্রথমে চমকে উঠলেও পরে বুঝতে পারল মৃদুলের পরনে প্যান্ট আছে। লুঙ্গিটা চাঁদের মেঝেতে বিছিয়ে মৃদুল বলল, বৈশা পড়ো। মনে মনে আস্তাগফিরুল্লাহ বলে লুঙ্গির উপর বসল পূর্ণা। মৃদুল কিছুটা দূরত্ব বজায় রেখে বসে বলল, প্যান্টের উপর লুঙ্গি পরার সুবিধা হইল এইটা, যে কোনো দরকারে কামে লাগে। একবার টুপি ছাড়া রাইতে মাছ ধরতে গেছিলাম, ঠান্ডা বাতাসে মাথায় সে কি বেদনা। এরপর করলাম কি? পূর্ণা বাধা দিয়ে বলল, লুঙ্গি দিয়ে টুপি বানাইছেন তাই না? তাই তো। মৃদুল গর্বের সঙ্গে বলল, এটা হইল উপস্থিত বুদ্ধি। হেসে ফেলল পূর্ণা। মৃদুল যদিও রাগী ও অহংকারী, তবুও সে মুগ্ধ করার মতো একজন মানুষ। ঠোঁটে সবসময় হাসি লেগে থাকে, এই রেগে যায়, আবার পরের মুহূর্তে সব ভুলে যায়। পূর্ণা চাঁদের মেঝেতের দিকে তাকালো। চাঁদের কোমল আলোয় চাঁদের মেঝেতে জমা শিশির বিন্দুগুলো চকমক করছে হীরার মতো। স্বচ্ছ রূপালী ঝর্ণার মতো চাঁদের আলোয় চারপাশ বাসিয়ে নিয়ে যাচ্ছে। কুয়াশায় আবরণ বেদ করে চাঁদ উকি দিচ্ছে বারবার। দুজনের মাঝে নেমে এলো নীরবতা। সেই নীরবতা ভেঙ্গে মৃদুস্বরে বলল, পূর্ণা। পূর্ণা সাড়া দিল। আমার কানতে ইচ্ছে করতেছে। কেঁপে উঠল পূর্ণার হৃদয়। সে মৃদুলের দিকে ফিরে বসে জিজ্ঞাসা করলো, কেন? জানি না, এমনি যা চাইছি তাই পাইছি। এই প্রথম কিছু পাইতে গিয়া ডর করতেছে। কি সেটা? পূর্ণা উৎসুক হয়ে জানতে চাইল। মৃদুল পূর্ণার চোখের দিকে সোজা তাকিয়ে বলল, তোমারে পূর্ণা। জ্যোৎস্নার রাতের নিস্তব্ধতা নির্জনে দুজনের মাঝে যখন প্রেমিক তার অন্তরের গভীর অনুভূতি প্রকাশ করে, তখন প্রেমিকার হৃদয়ে কি ঘটে পূর্ণা জানে না। তবে সে নিজের মধ্যে অভূতপূর্ণ দম বন্ধ করা অনুভূতি স্পর্শ পেল। শীতের রাতে সব পাখি তাদের নিজ বাসায় ঘুমে মগ্ন। শুধু পেঁচা জেগে আছে। মাঝে মধ্যে তাদের ডাক শোনা যাচ্ছে। কনকনে ঠান্ডা বাতাস বইছে। পূর্ণা মৃদুলের হাত ধরে বলল, আফা সবসময় বলে ভাগ্যে যা আছে তাই হয়, আল্লাহ কপালে যা লিখে রাখছে তাই ঘটে, তাই চিন্তা করবেন না। তুমি আপনি কইরা আর কইবা না, তুমি কইবা। পূর্ণা তৎক্ষণাৎ মুখ ফিরিয়ে নিল, বলল, পারবো না। যা কইলাম হুনো, নইলে কিন্তু কি করবেন? চাঁদ থেকে লাফ দিয়ে মইরা যাইব। পূর্ণা ব্রুকসকে বলল, এসব কি কথা? দেখাবো লাফ দিয়ে? মৃদুল গভীর কণ্ঠে কথা বলছে। সে ছেলে দেখানোর জন্য সত্যিই লাফিয়ে পড়তে পারে। পূর্ণা বলল, আচ্ছা থাক, দরকার নাই, আমি তুমিই বলবো। মৃদুল হেসে বলল, তাহলে কও, কি বলবো? তুমি। মৃদুল হাসলো পূর্ণাও। আকাশের বিশাল উজ্জ্বল চাঁদ আর তার সঙ্গী তারাদের সঙ্গী রেখে পূর্ণাও মৃদুলের প্রেমালাপ চলল সারা রাত। দুজনে মুঠো চাঁদের আলোতে সাক্ষী রেখে কাটিয়ে দিল মুহূর্তের পর মুহূর্ত। ভোরের প্রথম কাক ডাকার সঙ্গে সঙ্গে আমির হাওলাদার বাড়িতে প্রবেশ করল। সে মাত্র ফিরেছে, মাথা তুলে দাঁড়াতে পারছে না। ঢাকা থেকে সে বয়ে এনেছে নতুন বোঝা, যা তাকে নুইয়ে ফেলেছে।
যখনই সে গোপন সংগ্রামে জয়ী হয়েছে, যখনই দেখতে পেরেছে আশার আলোর রেখা, ঠিক তখনই সামনে এসে দাঁড়িয়েছে অবেদ্য অন্ধকারের প্রাচীর। সুখ নামক অনুভূতিটা মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে গেছে। মনে হচ্ছে যেন এই পৃথিবী তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। সে অনুভব করছে এই জগৎ আর তার নয়। বিষাক্ত বাতাস চড়িয়ে আসছে চারদিকে। পায়ের নিচের মাটি তাকে আর গ্রহণ করতে চায় না। শত শত অভিশাপের ধ্বনি বাজছে তার কানে। এই অভিশাপগুলোকে তো সে একসময় হেসে উড়িয়ে দিয়েছিল, তবে কেন তারা আবার তার জীবনে ফিরে এলো? আমির এর উত্তর জানে না। লতিফা অন্দরমহলের দরজা খুলে আমিরকে দেখতে পেল। আমির বলল, বাতাসে ঠান্ডা হলেও চলবে। এমনভাবে বাদশাহিয়ার লতিফা অকারণেই চমকে উঠল। সে আমিরকে মৃত্যুর মতোই ভয় পায়, তাই কোনো প্রশ্ন করার সাহস পেল না। শুধু বলল, আনতাছি, আমি এখনই আনতাছি। সৌভাগ্যক্রমে আমির ভাগ্যে গরম বাতই জুটল। ফজরের আজানের সঙ্গে সঙ্গে লতিফা রান্না শুরু করেছিল। ভাতের হাঁড়ি নামিয়েই সে আমিরকে পরিবেশন করলো। প্রথম লোকমা মুখে তোলার আগে লতিফাকে জিজ্ঞাসা করলো, আমির, পদ্মজা ভালো আছে? গতকাল ঘটনা বলতে গিয়েও থেমে গেল লতিফা। শুধু বলল, হ্যাঁ, ভালো আছে। আমির তৃষ্ণার্ত পথিকের মতো গপাগপ করে ভাত খেল। সারা রাত শীতবস্ত্রহীন অবস্থায় কাটানোর ফলে তার শরীরের মৃত্যুদেহের মতো ঠান্ডা হয়ে আছে। সদ্য রান্না হওয়া গরম ভাত সে অত্যন্ত তৃপ্তির সঙ্গে খেল। খাওয়া শেষে ধীরে পায়ে উঠে গেল দ্বিতীয় তলায়। পদ্মজা তখন কোরআন শরীফ পাঠ করছিল। তার মধুর কণ্ঠস্বর মন প্রাণ জুড়িয়ে দেওয়ার মতো। আমির ঘরের প্রবেশের আগে কিছুক্ষণ দরজার পাশে দাঁড়িয়ে রইল নিঃশব্দে। তারপর ঘরে ঢুকে পদ্মজার দিকে দৃষ্টি না দিয়েই সোজা আলমারির কাছে গেল। সেখান থেকে জ্যাকেট, মোজা ও টুপি বের করলো। পদ্মজা আর চোখে আমিরকে দেখলো বটে, কিন্তু কোরআনের উপর থেকে মন সরল না। প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে নীরবে ঘর থেকে বেরিয়ে গেল আমির। সিঁড়ির কাছে এসে আবার থমকে দাঁড়ালো। দৃষ্টি স্থির হয়ে আছে পদ্মজার ঘরের দিকে। রিদওয়ান পাতালপুরীর বিশ্রাম নিচ্ছিল। তার পাশে একজন রূপসী তরুণী। দুজনের অপ্রীতিকর অবস্থায় শুয়ে আছে। হঠাৎ আমিরের আগমনে রিদওয়ান চমকে উঠল। তারপর হালকা হাসি ফুটিয়ে জিজ্ঞাসা করলো, কিরে, সব ঠিকঠাক তো? এক হাতে কপাল চেপে ধরল আমির। তারপর সে নারীর দিকে তাকিয়ে তীব্র স্বরে বলল, এই শালি, শরীর ডাক। সেই সুন্দরী তাড়াতাড়ি চাদর দিয়ে নিজেকে ডেকে নিল। রিদওয়ান বিরক্ত হয়ে বলল, কি হলো, এত চেঁচাচ্ছিস কেন? জবাবে একটা খাম রেদওয়ানের দিকে ছুড়ে মারল আমির। এই ছিল আমাদের আজকের পর্ব। পরবর্তী পর্বগুলো পেতে অবশ্যই চোখ রাখুন আমাদের স্বপ্নবাগান ডায়েরি ইউটিউব চ্যানেলটিতে। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।